আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এবং ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়ার সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনে রিজভী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, এজন্যই সেই রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হতে সময় লাগবে। অভিযোগ করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে যে সংকট তা বিগত ফ্যাসিস্ট সরকার রেখে গেছে, তবে এই সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া গ্যাসের আমদানি নির্ভরতা কাটাতে সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস আহরণের নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। ব্যাটারি চালিত রিকশা এবার নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে সরকার। রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুৎ রিচার্জ করার বাধ্যবাধকতা রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। মীর শাহে আলম আরও জানান, ব্যাটারি চালিত রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে রেজিস্ট্রেশনের আওতায় আনতে বিধিমালা করা হচ্ছে। রাজধানীকে 8টি জোনে ভাগ করা হবে। প্রতি জোনে আলাদা রঙের রিকশা চলবে। তারা জোনের বাইরে গেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। বিধিমালা প্রণয়নের পর 13টি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা সহ সব জায়গায় তা কার্যকর করা হবে বলে জানান মীর শাহে আলম। তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা সহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে নেট মিটারিং দিয়ে বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া যাবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে এবং সেই আইনের আলোকে আমরা বিধিমালা তৈরি করছি যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি। সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চলতি বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পে কমিশনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের অনেকগুলো দিক রয়েছে, সবগুলো বিষয় বিবেচনা করা হচ্ছে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছরের মধ্যে নতুন পে স্কেল হবে, তবে পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী পদ্ধতি অবলম্বন করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়ার পর তা জানানো হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে এর থেকে বেশি আলোচনা এই বছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে, সব বিষয় আলোচনার পরে
পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। গণ আকাঙ্ক্ষা বুঝতে হলে বদলে ফেলতে হবে গণমাধ্যমের প্রচলিত কাঠামো ও কাজের ধরন, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শুধু সংবাদ প্রচারের প্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না, জনগণের আকাঙ্ক্ষা বোঝা এবং তার সমাজে প্রতিফলনের কার্যকর মাধ্যম হিসেবে গণমাধ্যমকে নতুনভাবে গড়ে তুলতে হবে। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও গণ আকাঙ্ক্ষার পারস্পরিক সম্পর্ক বুঝতে হলে এই পরিবর্তনের পেছনের মেকানিজমগুলো স্পষ্টভাবে বোঝা জরুরি, আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমের প্রতিষ্ঠান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতায়ও পরিবর্তন আনতে হবে। গণ আকাঙ্ক্ষা বা গণ মনোজগৎ অথবা গণচিন্তা যাই কিছু হোক না কেন, যেটা সমষ্টিগত, তা যখন প্রতিফলিত হবে সমষ্টিগতভাবে, তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের মতো এরকম এত বড় আকাশের সমান মঞ্চ, আকাশের সমান টেলিভিশন, আকাশের সমান একটা রেডিও, আমি মানে প্রতীকী অর্থে বলছি, একটু মেটাফরিক্যালি বলছি আমি, এই সম্ভাবনা, এই আশীর্বাদ, এই সুযোগ সভ্যতার ইতিহাসে একটা নতুন পর্ব তৈরি করেছে। এখানের নতুন চাহিদাটা কি, এখানের নতুন অডিয়েন্স কারা, এখানের নতুন ক্লাউড কারা, তাদের চ্যালেঞ্জটা কী কী আছে, এবং সেই আলোকেই কিন্তু আপনাদেরকে গণ আকাঙ্ক্ষাগুলিকে বুঝে তারপরে সেটাকে গণমাধ্যমে ট্রান্সফার করার কাজটাতে হাত দিতে হবে। চীনা জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিকায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে জানিয়ে টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে ম্যানমেড ফাইবার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সকালে রাজধানীর ফার্মগেটে চীন বাংলাদেশ টেক্সটাইল কনফারেন্সে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে টেক্সটাইল খাতে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় প্রশিক্ষণের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি। জুট অ্যান্ড টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলি ভোকেশনাল সেন্টার, এগুলি বেশিরভাগই করা হয়েছে রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ প্রতিটি খাতে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপি সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারকে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চেয়ে বেশি সময় দিতে হচ্ছে অতীতের নীতি নির্ধারকদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ মেরামতে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, জনসেবায় গতি আনতে জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথ বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ বিষয়ে বিরোধী দল সংসদের ভেতর ও বাইরে যে কোনো সুপারিশ ও প্রস্তাবনা রাখতে পারবে বলেও জানান তিনি। এ সময় বিভিন্ন সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে সার্কেল নামে যাত্রা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে না এবং এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বাগেরহাট রামপাল মোংলা জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাগেরহাটের দশানী মোড়ে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির, রিকাবদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, সড়কটি উন্নত হলে বাগেরহাট, রামপাল ও মোংলার যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও দ্রুত হবে। পাশাপাশি মোংলা বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে। নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন অনিক, আকাশ খান ও চান্দিবাবু। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ডিসেম্বরে AIUBর শিক্ষার্থী সীমান্ত ভার্সিটিতে যাওয়ার পথে দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। আদালতে স্বীকারোক্তি ও ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা তার জন্য আলাদা ৭ বছর কারাদণ্ড এবং ১০,০০০ টাকা প্রদান করেন। আমি আশা করবো এইটা যাতে উচ্চ আদালতে দ্রুততম শেষ হয়ে যায়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গাজার সংঘাত নিরসনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জারেড কুশনার। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল সফরের আগে মিশরে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন কুশনার। সেখানে গাজায় যুদ্ধবিরতি, হামাসের অস্ত্র সমর্পণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের অচলাবস্থা কাটিয়ে নতুন সমঝোতার পথ খুঁজতেই কুশনারের এ সফর। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশের কাছে নিজেদের মাটিতে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড ও ৩ নম্বরে ব্যাট করা মার্নাস লাবুশেনের পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি তার দল। ২ ইনিংস মিলিয়ে ৫০০ রানও করতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। এদিকে ওয়েদারল্যান্ডের বিকল্প হিসেবে ম্যাট রেনশর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, অলি পিক ও কুপার কনুলিকেও বিবেচনায় রাখা হচ্ছে। প্রয়োজনে ১৩ সদস্যের বর্তমান স্কোয়াড বাড়ানোর কথাও ভাবছে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ড। স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ফলে দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর এবার স্পেনে ফিরতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী বার্সেলোনার সর্বশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে এখন রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা। এদিকে রদ্রিকে দলে পেতে গত কয়েক সপ্তাহে একাধিক প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত প্রায় ৭,৬৫,০০,০০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০৮৫ কোটি টাকা ট্রান্সফার ফিতে সমঝোতা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। ম্যানচেস্টার সিটির মাঝ মাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা রদ্রি এবার লা লিগায় ফিরলে বার্সেলোনার মাঝ মাঠে যোগ হবে অভিজ্ঞতা ও নেতৃত্বের বড় শক্তি।
পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এবং ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়ার সংকট উত্তরণে কাজ চলছে, সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনে রিজভী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।